এবারের পর্বে কুমিল্লা বোর্ড 2020 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে একটা বর্তনী দেওয়া আছে, যেই বর্তনীতে তিনটা রোধ রয়েছে, R1, R2 এবং R3 তড়িৎচালক শক্তি দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলল তেজস্ক্রিয়তা কি? যদি কোনো মোল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা কণা নিঃসরিত হয় বা গামা রশ্মি নিঃসৃত হয় তবে সেই ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। খ নাম্বার প্রশ্ন হলো এক্স-রে এবং সিটি স্ক্যান দ্বারা গঠিত বিম্ব এক নয়, ব্যাখ্যা করো। এক্স-রে জিনিসটা কি আর সিটি স্ক্যান জিনিসটা কি? আমরা সিটি স্ক্যান বললে সিটি স্ক্যান মানে হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান, কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। তো এই টোমোগ্রাফি মানেটা কি? টোমোগ্রাফি মানে হচ্ছে যদি কোনো ত্রিমাত্রিক বস্তুর কোন একটা ফালি বা অংশের দ্বিমাত্রিক ছবি তোলার প্রক্রিয়া, সেটাই হচ্ছে টোমোগ্রাফি। তো এক্স-রে আমাদের শরীরের অভ্যন্তরে কোনো একটা অংশের ত্রিমাত্রিক অংশের যদি দ্বিমাত্রিক ছবি তুলে, সেখানে সিটি স্ক্যান ত্রিমাত্রিক ছবি তুলে। এই জন্য আমরা বলতে পারি এক্স-রে এবং সিটি স্ক্যান দ্বারা গঠিত বিম্ব এক নয়। গ নাম্বার প্রশ্নে বলল এই বিন্দুতে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। এই প্রশ্নটা আগে আমরা বর্তনীতে একটু আলোচনা করি। সেটা কিরকম? আমার এইখান থেকে তড়িৎ উৎপন্ন হবে, যেটা হচ্ছে আমরা মূল প্রবাহ বলে থাকি। এই মূল প্রবাহটা এখান থেকে উৎপন্ন হয়ে এখানে এসে দুই ভাগে বিভক্ত হবে। কিছু R1 এর মধ্য দিয়ে যাবে, কিছু R2 এর মধ্য দিয়ে যাবে। তারপরে এসে এইখানে তারা আবার একসাথ হয়ে যাবে। একসাথ হয়ে বর্তনী থেকে যেই পরিমাণ প্রবাহ উৎপন্ন হবে সেই পরিমাণ প্রবাহই কিন্তু এই রোধ বা R3 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তারপর কিন্তু সে আর ডিভাইড হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, যার ফলে এই যে বিন্দুটা দেয়া আছে এই বিন্দুর মধ্য দিয়ে আসলে বর্তনী থেকে যত পরিমাণ তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে সেই পরিমাণ তড়িৎ প্রবাহই প্রবাহিত হবে। সুতরাং এই প্রশ্নে যে বলা এই বিন্দুতে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো, আসলে এটা সহজ করে বললে বর্তনীর তড়িৎ প্রবাহ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্তনীর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো তুল্যরোধের জন্য দেখো R1 এবং R2 তারা পরস্পর সমান্তরালে সংযুক্ত এবং এই দুটোর সাথে এটা শ্রেণীতে সংযুক্ত। তার মানে প্রথমে R1 এবং R2 কে আমরা ক্যালকুলেশন করে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, তারপর সেটাকে R3 এর সাথে যোগ করে দিয়ে আমরা টোটাল যে বর্তনী তার ইকুইভ্যালেন্ট বা তুল্যরোধ বের করে ফেলবো। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানের জন্য যে যে ডেটাগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তাহলে আমরা ডেটাগুলো এইখানে লিখে নিলাম। তারপর আমরা যেটা করব, প্রথমে R1 এবং R2 সমান্তরালে সংযুক্ত, সুতরাং তার তুল্যরোধ বের করব। তাহলে সেটা আগে আমরা লিখে নিব 1/Rp = 1/R1 + 1/R2। তাহলে আমরা এখান থেকে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, 1/R1 মানে হচ্ছে 1/120 + 1/R2 অর্থাৎ 1/200। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো, অর্থাৎ আমরা লসাগু করলাম 120 আর 200 কে হচ্ছে সরাসরি গুণ করে দিলে 24,000 হবে এবং হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটা তোমরা সবাই জানো। এখানে 200 + 120 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উপরে হবে 320 আর নিচে 24,000। কিন্তু আমরা বের করব কিসের ভ্যালু? আরপি এর ভ্যালু। সুতরাং আমরা লিখতে পারি আরপি সমান 24,000 ডিভাইডেড 320। তাহলে ক্যালকুলেশন করলে পাবো 75 ওহম। তার মানে আমাদের এই দুটোর পরিবর্তে আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাচ্ছি সেটা হচ্ছে 75 ওহম। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R3 এর সাথে শ্রেণীতে সংযুক্ত আছে। সেটা যদি আমরা বর্তনী এঁকে দেখাতে চাই তাহলে সেটা কি রকম হবে? সেটা হয়ে যাবে এরকম যে এই দুটোর পরিবর্তে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ব্যবহার করতেছি, সেটা হচ্ছে 75 আর তার সাথে 220 হচ্ছে শ্রেণীতে সংযুক্ত। তাহলে সুতরাং বর্তনীর মোট যে তুল্যরোধ হবে সেটা হবে এই দুটোর যোগফল, কারণ দুটো শ্রেণীতে আছে। সুতরাং বর্তনীর মোট তুল্যরোধ R সমান হবে এই যে RP + R3। তাহলে RP এর ভ্যালু আমরা এখান থেকে পেয়েছিলাম 75 প্লাস R3 এর ভ্যালু হচ্ছে 220। এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো, তাহলে আমরা বর্তনীর তুল্যরোধ পেলাম 295 ওহম। তাহলে এটাই হচ্ছে আমাদের বর্তনীর মূল যে তুল্যরোধ সেই ভ্যালুটা। তা আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা তড়িৎ প্রবাহ বের করার জন্য সরাসরি সূত্র জানি, I = E/R। তাহলে E এর ভ্যালু কিন্তু আমাদের অলরেডি প্রশ্নে বলা দেয়া আছে 12 ভোল্ট। তাহলে 12 ডিভাইডেড R এর ভ্যালু হচ্ছে 295। এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.04068 অ্যাম্পিয়ার, যেটা আমাদের বর্তনীর মূল তড়িৎ প্রবাহ। তা আমি প্রথমেই বলে নিয়েছিলাম বর্তনীর মূল যে তড়িৎ প্রবাহ সেটাই
এ বিন্দুর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের বর্তনীতে যেটা চেয়েছিল এ বিন্দুতে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো, তাহলে প্রথমে আমরা কি করেছিলাম R1 এবং R2 এর তুল্যরোধ বের করেছিলাম, যেই তুল্যরোধের ভ্যালু ছিল 75 ওহম। তারপর আমরা এখানে দেখিয়েছিলাম যে এই দুটোর পরিবর্তে যদি 75 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ব্যবহার করি সেটা 220 ওহম রোধের সাথে শ্রেণীতে সংযুক্ত, সুতরাং তাদের জন্য তুল্য রোধ হবে 295 ওহম। এরপর আমাদেরকে বের করতে হবে কি তড়িৎ প্রবাহ। আমরা জানি I ইকুয়াল E বাই R, E হচ্ছে 12 আর R এর ভ্যালু আমরা এখান থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে 295 ওহম। তাহলে এটা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 0.04068 অ্যাম্পিয়ার, যেটা আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নে বলল কোন রোধটি অপসারণ করলে বর্তনীর মোট প্রবাহ সর্বোচ্চ হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। অর্থাৎ আমাদের এইখানে যে তিনটা রোধ দেয়া আছে এই তিনটা রোধগুলোর মধ্যে কোনটা অপসারণ করলে তড়িৎ প্রবাহের মান সর্বোচ্চ হবে। তাহলে আমরা প্রতিবার একটা করে রোধ অপসারণ করব, তারপর তড়িৎ প্রবাহ ক্যালকুলেশন করব। এভাবে তিনবার ক্যালকুলেশন করে দেখব যে কোন রোধটা অপসারণ করলে আমাদের তড়িৎ প্রবাহটা সর্বোচ্চ হয়। তাহলে প্রথম দেখো, আমরা যদি R1 রোধ অপসারণ করি, তাহলে খেয়াল করো আমরা যদি R1 রোধটাকে অপসারণ করে ফেলি তাহলে কিন্তু আমার এখানে এই দুটো রোধই থাকতেছে। তার মানে কি যে R2 আর R3 শ্রেণীতে সংযুক্ত হয়ে যাবে। তাহলে তখন যদি আমি তুল্যরোধ হিসেব করি সেই তুল্যরোধের পরিমাণ R1 সমান কত হবে? R1 কেন বললাম, আমরা তিনবার তুল্যরোধ বের করবো এই জন্য R1। তাহলে সেটা কি হবে? R2 প্লাস R3, অর্থাৎ R2 এর ভ্যালু হচ্ছে 200 প্লাস R3 এর ভ্যালু হচ্ছে 220। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 420 ওহম। তো তখন আমাদের তড়িৎ প্রবাহ I1 সমান কত হবে? আমরা জানি I ইকুয়াল E বাই R, তাহলে E বাই R1, E এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 12 ভোল্ট আর R1 এর ভ্যালু আমরা পেলাম 420। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো 0.02857 অ্যাম্পিয়ার। এটা কখন? যখন আমরা R1 রোধকে অপসারণ করেছি। আর যদি আমরা R2 রোধকে অপসারণ করি তখন কি হবে? তখন R1 আর R3 কিন্তু শ্রেণী সংযোগে সংযুক্ত হয়ে যাবে। সেই জিনিসটাকে আমরা আরেকটু যদি চিত্র দিয়ে দেখাই তাহলে ব্যাপারটা কিরকম হবে? আমরা এইটাকে সরাই ফেলতেছি, তাহলে এখানে কে কে আছে? এই যে R2টা আছে আর তার সাথে যুক্ত হবে কে? R3। তাহলে দেখো প্রথম ক্ষেত্রের জন্য অর্থাৎ এই ক্ষেত্রের জন্য আমরা যখন R1 অপসারণ করেছিলাম তখন এই দুটো কি পরস্পর শ্রেণীতে সংযুক্ত হয়ে গেছে। সিমিলার ব্যাপারটা ঘটবে আমরা যদি R2 কে অপসারণ করে R1 রাখি, তখনও কিন্তু এই জিনিসটা ঘটবে। আর অপসারণ বলতে কি বোঝাচ্ছে সেটা যদি আমি চিত্র দিয়ে দেখাই তাহলে সেটা হয়ে যাবে এইরকম। দেখো চিত্রটা হয়ে যাবে এরকম। আমি কিন্তু এইখানে রোধটাকে অপসারণ করে দিয়েছি। অপসারণ বলতে আমরা সরাসরি ডিসকানেক্ট করে দিচ্ছি। যদি তুমি ব্যাপারটা এরকম করো যে রোধ সরাই ফেলেছো কিন্তু তুমি এরকম একটা কানেকশন দিয়ে দিলা, তাহলে সেটা কিন্তু শর্ট সার্কিট বলে। অর্থাৎ তড়িৎ যখন আসবে এই রোধের মধ্য দিয়ে কিন্তু আর তড়িৎ প্রবাহিত হবে না, সমস্ত রোধ কিন্তু তড়িৎ কিন্তু এই কেবলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এদিকে চলে যাবে। তার মানে তুমি যদি এটা অপসারণ করে সরাসরি একটা তার দিয়ে সংযুক্ত করে দাও তাহলে কিন্তু এই রোধটাও তোমার ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে অপসারণ বলতে আমরা এখানে সরাসরি ডিসকানেক্টটাকেই বুঝাচ্ছি, এখানে কোনো কানেকশন থাকতে পারবে না। এই জন্য এই দুটো সরাসরি শ্রেণীতে সংযুক্ত। যখন আমি এটা অপসারণ করি তখন এইটা আর এইটা শ্রেণীতে সংযুক্ত। যদি R2 অপসারণ করি তাহলে R1 আর R3 শ্রেণীতে সংযুক্ত। তাহলে প্রথমে আমরা R1 অপসারণ করেছিলাম, এবার আমরা R2 অপসারণ করব। তখন তুল্যরোধ কত হয় সেটা বের করি। সেটাকে যদি R2 ধরি, R2 সমান কি হবে? R2 সমান হবে এই R1 আর R3 এর যোগফল, কারণ R2 আমাদের অপসারণ হয়ে গেছে এই দুটো শ্রেণীতে সংযুক্ত। তার মানে R2 হবে R1 প্লাস R3 এর যোগফল। R1 হচ্ছে 120 প্লাস R3 হচ্ছে 220। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 340 ওহম। এটা কি? এটা হচ্ছে আমাদের R2 অপসারণ করার পর বর্তনীর যে তুল্যরোধ দাঁড়ালো। তাহলে সেটা যদি আমরা এখন তড়িৎ প্রবাহ বের করি তাহলে I2 সমান কি হবে? আমি সূত্র লিখলাম না, সরাসরি ভ্যালু বসিয়ে দিই। I2 সমান হবে E বাই R2। তাহলে E এর ভ্যালু কত? E এর ভ্যালু আমার প্রশ্নে বলা আছে 12 ভোল্ট। আর R2 আমরা কত পেয়েছি? R2 পেয়েছি 340। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.03529 অ্যাম্পিয়ার। এটা কখন? যখন আমরা R2 রোধকে অপসারণ করলাম। এরপর আমরা যদি R3 রোধকে অপসারণ করি তখন কি ঘটবে আমরা আগে সেই চিত্রটা একটু দেখে নিই। দেখো
R1 আর R2 ঠিক আছে, তারা সমান্তরালে সংযুক্ত আছে, কিন্তু আমি কি করলাম, এই যে R3 রোধ যেটা আছে সেটাকে কিন্তু অপসারণ করে ফেলেছি। অপসারণ মানে আমি সরাসরি বলতেছি ডিসকানেক্ট। তাহলে দেখো আমাদের বর্তনীটা কিন্তু আর পূর্ণ হচ্ছে না। তখন কি হবে, তখন এই রোধের পরিমাণ অসীম হয়ে যাবে, অর্থাৎ যেই রোধটাকে R3 যদি অপসারণ করি তাহলে তুল্য রোধ R3 সমান হয়ে যাবে ইনফিনিটি নাম্বার। ইনফিনিটি কেন হবে, কারণ এখানে সরাসরি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমরা একটু আগে বুঝিয়েছিলাম অপসারণ করা বলতে আমরা ডিসকানেক্ট বুঝাচ্ছি। অপসারণ করা মানে রোধ সরিয়ে একটা কেবল দিয়ে কানেক্ট না, কারণ তাহলে এইগুলার ক্ষেত্রে আমাদের এই রোধটা সহ অপসারিত হয়ে যেত। তাহলে যদি আমাদের R3 অপসারণ করার পর তুল্য রোধের ভ্যালু ইনফিনিটি হয়ে যায়, তখন আমাদের তড়িৎ প্রবাহ কি হবে, I ইকুয়াল E/R। তো E এর ভ্যালু হচ্ছে 12, আর ইনফিনিটি মানে কত, ইনফিনিটি মানে হচ্ছে 1/0। তাহলে টোটাল তড়িৎ প্রবাহটা কত হয়ে যাচ্ছে, 0 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যখন আমার R1 রোধকে অপসারণ করা হলো তখন তুল্য রোধ পেয়েছি 420 এবং তড়িৎ প্রবাহ পেয়েছি 0.02857 অ্যাম্পিয়ার। এরপর যখন আমরা R2 রোধকে অপসারণ করলাম তখন তড়িৎ প্রবাহ পেয়েছি 0.03529 অ্যাম্পিয়ার। আর যখন আমরা R3 কে অপসারণ করেছি তখন তড়িৎ প্রবাহের ভ্যালু পেয়ে গেছি 0 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি R2 is greater than I1 is greater than I3, অর্থাৎ I2 হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ হয়ে যায়, I1 তার চাইতে কম, আর I3 এর ভ্যালু 0 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি I2 এর মান সর্বোচ্চ হয়। তো I2 আসলে কোনটা ছিল, I2 ছিল R2 রোধ অপসারণ করার পর যে তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের প্রশ্নে যেটা ছিল কোন রোধটি অপসারণ করলে বর্তনীর মোট প্রবাহ সর্বোচ্চ হবে, আমরা বলতে পারি যে R2 রোধকে যদি অপসারণ করা হয় তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে। আশা করি বুঝতে পেরেছো সম্পূর্ণ সৃজনশীলটি। ধন্যবাদ সবাইকে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।